মায়ের দুই চোখ দিয়ে তখন অশ্রু ঝরছে। ও মাথা নিচু করে বসে আছে। ওর জীবনে এত কিছু ঘটে গেছে, ভাবতেই পারছে না ও। ওর জন্মদাতা পিতা, তার মুখটাও হাজার চেষ্টা করলেও মনে করতে পারছে না। দুই হাতে মাথা চেপে ধরল মায়া, ভীষণভাবে চাপ দিল ব্রেনটে, কিন্তু তবুও কিছু মনে করতে পারছে না। আমার শান্ত চোখে তাকিয়ে আছে মায়ের দিকে। মেয়েটা কি ওকে ভুল বুঝে আবারও দূরে সরে যাবে? আরমান, সব বললাম তোমায়। মায়া বিন্দুমাত্রও আড়াল না রেখে, এবার তুমি সিদ্ধান্ত নেবে, সেটা হবে আমার নিয়তি। যদি সত্যি মুক্তি চাও, আমি নিজের হাতে ছেড়ে দেব তোমাকে, আটকে রাখবো না আর। আমি ভীষণভাবে ক্লান্ত, শরীর নয় মনও। এতদিন ধরে বুকের ভেতর যে ভার চাপিয়ে রেখেছি, এবার সেই ভার নামিয়ে রাখতে চাই। হঠাৎই মায়া ঝাঁপিয়ে পড়লো আরমানের বুকে, হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলো, কিন্তু আমি তো মুক্তি চাই না গম্ভীর সাহেব। আমি আমি সারা জীবন আটকে থাকতে চাই আপনার মাঝে। আপনার ক্লান্ত হৃদয়ে শান্তি বুনতে চাই। যতদিন বাঁচবো ততদিন এই বুকে মাথায় রেখে বাঁচতে চাই। এই মায়াবতীর ভার কোনোদিনও নামবে না আপনার বুক থেকে, কোনো দিনও না। আমাকে আপন করে নিন গম্ভীর সাহেব, সারা জীবন আপনাতেই আবদ্ধ থাকতে চাই। মায়ের এমন কথা শুনে আরমান দুই হাতে জড়িয়ে শক্ত করে জড়িয়ে ধরল মায়াকে। চুলের ভাঁজে একে ঠোঁটে পরশ। আরমানের চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই চোখের পানি যখন দুঃখের নয় বরং প্রাপ্তির। মায়াকুঞ্জে এই ড্রয়িং রুমে উপস্থিত থাকা প্রত্যেকটি ব্যক্তির চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে লেগে রয়েছে তৃপ্তির হাসি। বারান্দায় দাঁড়িয়ে আছে মায়া, মায়ার দৃষ্টি বাইরে, নিজের জীবনের হিসাব মেলাতে ব্যস্ত। ঠিক তখনই পিছন থেকে আরমান মায়ার পেটে দুই হাত দিয়ে কোমর পেঁচিয়ে ধরল। থুতনি লাগলো মায়ের কাঁধে, সাথে সাথে ভয়ে চমকে উঠল। পুরো শরীর দিয়ে একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে গেল যেন। আরমান মায়াকে ভয় পেতে দেখে বলো, হেই রিল্যাক্স, কি ভাবছিলে যে এইভাবে চমকে উঠলে? উদাস গলায় বলল, কিছু না, এমনি। আরমান মায়াকে নিজের দিকে ঘুরিয়ে নরম গলায় বলল, কিছু না তো মন খারাপ কেন? তোমার কি এখনো কোনো সন্দেহ আছে? কি ভাবছো বলো আমায়? মায়া, আরে আপনার প্রতি কোনো সন্দেহ নেই। আমি তো শুধু আমার বাবার মুখটা মনে করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই মনে পড়ছে না। কথাটা বলতে বলতে এক ফোঁটা চোখের পানি গড়িয়ে পড়ল মালার চোখ বেয়ে। আরমান মায়াকে নিজের বুকে টেনে নিল, কিন্তু মুখে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। আরমান মায়াকে এক হাতে বুকে জড়িয়ে ধরে, আরেক হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে, তারপর ফোনে কিছু ঘাটাঘাটি করে মায়াকে দেখিয়ে বলল, এই দেখো, এটা তোমার বাবা। ব্রেনে চাপ দিয়ে মুখ মনে করার চেষ্টা করার কোনো দরকার নেই, এতেই সমস্যা হতে পারে। মায়া তাড়াহুড়ো করে আরমানের ফোনটা ছিনিয়ে নিল, তারপর দুই চোখ ভরে দেখতে থাকলো ছবিটাকে। এইভাবে আরমান আর মায়ের বিয়ের দিন তোলা হয়েছিল, যেখানে মায়ের বাবা মেয়েকে বুকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। মায়াও তার বাবার বুকে আদুরে বিড়ালছানার মতো লেপ্টে আছে। ছবিটা দেখে মায়ার চোখে বাঁধ ভাঙলো, ঝরঝর করে পানি পড়তে শুরু করলো। অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, পাপ্পা। আরমান মায়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল। মায়া উদ্গ্রীব হয়ে বলল, কি হলো, ফোনটা দিন। এভাবে কেড়ে নিলেন কেন? আরমান, জানো না, মৃত্যু মানুষের ছবি দেখে এভাবে কান্না করতে নেই, তাও আবার এই রাতের বেলা। মায়া, আর কাঁদবো না প্লিজ, ফোনটা দিন, আমার বাবাকে আরও কিছুক্ষণ দেখতে চাই। আরমান, না, আর এখন আর দেখতে হবে না, পরে দেখবে আবার। রাত শেষ হলে চললো, ঘুমাবে চলো, না হলে শরীর খারাপ করবে তোমার। মায়া, কিছু হবে না। আচ্ছা, আপনি আমাকে আগে কথা দিন ওই ছবিটা বাঁধিয়ে এনে দেবেন। ওই ছবিটা আমি আমার বাবার শেষ চিহ্ন হিসাবে রাখতে চাই। আরমান, আচ্ছা দিব, বলে আর মায়াকে কোলে তুলে নিল। মায়া হকচকে উঠল। আরমান, আচ্ছা দেব, বলে মায়াকে কোলে তুলে নিল। মায়া হকচকে উঠল। আরে আরে, কি করছেন, নামান বলছি। আরমান, অনেক হয়েছে, এখন ঘুমাবে চলো। সে কখন রুমে এসেছো তুমি, আর এখনও ঘুমের নাম নেই। মায়া, নামিয়ে দিন, নিজের পায়ে যেতে পারবো আমি। লজ্জা শরম নেই নাকি? এভাবে কোলে তুলে নিলেন কেন? আমার মায়াকে এইভাবে হঠাৎ করে কোলে তুলে নেওয়ায় মায়ের প্রচণ্ড লজ্জা পাচ্ছে, যেটা ওর মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কিন্তু তবুও মায়া নিজের মুখে রাগী ভাব রাখার চেষ্টা করছে, যেটা ওর দ্বারা সম্ভব নয়।
আরমান নির্বিকার ভঙ্গিতে বলল, নিজের বুকে বন্ধ চার দেওয়ালের মাঝে কোলে তুলেছি, এতে লজ্জা পাওয়ার কি আছে? আর তুমি যে তখন ড্রয়িং রুমে সবার সামনে জড়িয়ে ধরলে। মায়াকে বারান্দা থেকে নিয়ে আসতে আসতে মায়াকে লজ্জা দিতে কথাটা বলে উঠল। আর হলো তাই। মায়া আরও নিজের মুখে রাগী ভাব ধরে রাখতে পারল না। লজ্জায় মুখ লুকালো আরমানের বুকে, যা দেখে আরমান নিঃশব্দে মুচকি হাসলো। আরমান মায়াকে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। মায়া এখনও লজ্জায় আরমানের মুখের দিকে তাকাতে পারছে না। বন্ধ করে উল্টো দিকে ঘুরে গেল। আরমান মুচকে এসে বিছানায় মায়ের পাশেই শুয়ে পড়ল। এরপর মায়ের শরীরে ঘেঁষে মায়ের কোমর জড়িয়ে ধরে মায়ের উন্মুক্ত পিঠে নাক ঘষতে ঘষতে বলল, এইভাবে মায়াবতী যদি তার লাজেরাঙা মুখ তৃষ্ণার্ত গম্ভীর সাহেবকে দেখায়, তাহলে নিজেকে কিভাবে কন্ট্রোল করবে সে? মায়ার তো অবস্থা নাজেহাল। মনে হলো দোয়া করছে, মনে মনে দোয়া করছে এই ঘরে মেঝেটা দুই ফাঁক হয়ে যাক আর ও তার মাঝে টুক করে ঢুকে পড়ুক। হঠাৎ মায়া কি মনে করে ধরপড় করে উঠে বসলো বিছানায়, আরমানের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে। আরমান মায়াকে এভাবে উঠতে দেখে নিজেও ভয় পেয়ে উঠে বসলো। জিজ্ঞেস করলো, কি হলো মায়া, কোনো অসুবিধা হচ্ছে? মায়ার মাথায় ব্যথা করছে। মায়া, না আমি ঠিক আছি, কোনো অসুবিধা হয়নি, কিন্তু আপনি এখানে কেন শুয়েছেন? আরমান বোকা বোকা চোখে তাকালো মায়ার দিকে। তো কোথায় শুভ? মায়া, অন্য রুমে যান। আরমান, অন্য রুমে কেন যাব? এটাই তো তোমার আর আমার রুম, স্পেশালভাবে সাজিয়েছি রুমটাকে, সুন্দর না? মায়া, সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনি আমার রাতে এক রুমে থাকতে পারবেন না। আরমান ভোরু কুঁচকি বলল, তিন কবুল বলে বিয়ে করা বউ তুমি আমার, তাহলে কেন তোমার সাথে এক রুমে ঘুমাতে পারবো না? মায়া, তিন কবুল বলে বিয়ে করা বউ? কই, আমার তো মনে নেই যে আমাদের বিয়ে হয়েছে। আরমান মায়ের বলা কথাটা শুনে পুরোই বোকা বনে গেল যেন। কি উত্তর দেবে ভেবে পেল না। কিছুক্ষণ বোকা বোকা চোখে মায়ার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার তো আগের কোনো কথাই মনে নেই, তাহলে বিয়ের কথা কিভাবে মনে থাকবে? মায়া, সেটাই তো বলছি, যেহেতু আপনার সাথে আমার বিয়ের কথা মনে নেই, তাই আপনি আমার সাথে এক রুমে থাকতে পারবেন না। আরমান, এটা কোনো কথা? তাহলে কোথায় থাকবো আমি? মায়া, যেখানে ইচ্ছে থাকুন, তবে আমার সাথে এক রুমে নয়। আরমান মায়াকে বোঝানোর চেষ্টা করে বলল, প্লিজ মায়াবতী, একটু বোঝার চেষ্টা করো। এত রাতে কোথায় যাব আমি? আর আমরা স্বামী স্ত্রী হয়ে কতদিন আর এভাবে আলাদা থাকবো? মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যতদিন না আপনার সাথে আমার বিয়ের কথা মনে পড়বে ততদিন। মান, আর যদি কোনোদিন মনে না পড়ে তাহলে? মায়া, তাহলে জানি না। এই আপনি জানতো, অনেক ঘুম পেয়েছে আমার, আর বিরক্ত করবেন না। কথাটি বলে মায়া উঠে দাঁড়িয়ে আরমানকে টেনে বিছানা থেকে উঠালো। সোজাসুজি দরজার বাইরে বের করে দিল, তারপর দরজা লক করে দিল। আরমান দরজা ঠক ঠক আওয়াজ করলে মায়াকে উদ্দেশ্য করে বলল, মায়াবতী বউ আমার, এত রাতে কি পাগলামো শুরু করলে? কোথায় যাব আমি? মায়া, কেন, এত বড় বাড়িতে রুমের অভাব আছে নাকি? অন্য রুমে যান। আরমান, সত্যি রুমের অভাব নেই বউ, উপরে যে তিনটে রুমই আছে, একটা একটা করে, একটাতে সামিরা, রুবি, মায়েশা আছে, আরেকটাতে আয়ানার, আবির। নিচের রুমগুলোতে এখনো কিছুটা কাজ বাকি। মায়া, আমি জানি না, যেখানে ইচ্ছে যান। হঠাৎই আরমান রেগে গেল। আরমানের গান শুনে মায়া কিছুক্ষণ হাসলো। গান থামাতে ভেতর থেকে মায়া বলে উঠল, এত সহজেই মায়াবতীর মন গলবে না মিস্টার আরমান শাওরিয়ার। আরমান, মায়াবতী মন কিভাবে গলাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে মিসেস আরমান শাওরিয়ার। মায়া বিরক্ত গলায় বলল, এই আপনি জানতো? আমার সত্যি চলে যাচ্ছিল, আর কাছে ডাকলে আসবো না কিন্তু। মায়া, যান, ডাকবো না কাছে। এটা বলে মায়া মুখ বেঁকিয়ে বিড়বিড় করে উঠল, কই, একবার তো বলছে না যে তোমার বিয়ের কথা মনে নেই, তো কি হয়েছে? আমরা আবারও একেবারে বিয়ে করব। আগের বিয়েতে তো রাজি ছিল না, ছবি তো মুখ দেখলে বোঝা যায় সে জোর করে বিয়ে দেওয়ার ইচ্ছে হয়েছে। এত সহজে তো আপনাকে এই মায়াকে পেতে দেব না মিস্টার আরমান শাওরিয়ার। অনেক কষ্ট দিয়েছেন আমাকে, যদিও আমার কিছু মনে নেই, কিন্তু তবুও এই মায়ের কাছে আসতে হলে আপনাকে আমাকে আবার সবার সামনে স্বীকৃতি দিতে হবে, আবারও বিয়ে করতে হবে আমাকে। তবে আমি সেটাই নিজের মুখে বলবো না,
দেখি আপনার ভাবনা কতদূর যায় আমাকে নিয়ে। আরমান বাইরে থেকে বলল, যতই তুমি আমাকে দূরে সরাতে চাও না কেন, আমি ততই তোমার কাছে আসবো মায়াবতী। আমার থেকে তোমার নিস্তার নেই। আমার এই আমিতে আবদ্ধ থাকতে হবে তোমায়। মায়া নির্লজ্জ পুরুষ মানুষ। আরমান বউয়ের জন্য নির্লজ্জ হতেও রাজি। থেকে আরো কোনো সারা শব্দ এলো না। আরমানের আর কি করার, একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটা দিল আবিররা যে রুমে আছে সেই রুমের উদ্দেশ্যে। ওদের রুমে গিয়ে দেখলো আবির আর আয়ান দুজনই একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। একবার সেদিকে তাকিয়ে অসহায় চোখে তাকালো সোফার দিকে। এইটুকু সোফায় ও এত বড় শরীরটা কিছুতেই জায়গা হবে না। ও কি যেন ভেবে আবিরের কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ধীরে আওয়াজ করলো, আবির, তোকে রুবি ডাকছে। অপেক্ষা করছে তোর জন্য। কি যেন বলতে চায়। কথাটি আবিরের কানে দিতে ধরপড় করে বিছানা উঠে বসলো ঘুমো ঘুমো চোখ নিয়ে। আয়ান আর ও একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকায় আবির এভাবে উঠতেই আয়ান বিছানা থেকে ধপ করে পড়ে গেল। ওরা দুজনই বিছানার একদম ধারেই শুয়েছিল। আয়ান আর্তনাদ করে উঠল, ওহ মা গো, আমি শেষ। এদিকে আবির ঘুম ঘুম চোখে। কোথায় রবি? ও কোথায় ডাকছে? কোথায় যেতে হবে? আরমান বাইরে অপেক্ষা করছে তোর জন্য। আয়ান মেঝেতে বসে থেকেই কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ বড়ো, দয়া করে আমাকে একটু ঘুমাতে দাও। এতটা রাত অবধি কোনো দিনও জেগে থাকিনি। চোখগুলো প্রচণ্ড জ্বালা করছে। কথাটি বলে আয়ান নিজের সাথে পড়ে যাওয়া বালিশটাকে নিয়ে মাথা নিচে দিয়ে মেঝেতেই শুয়ে পড়ল। আর আবির তো ঘুম ঘুম চোখে বেরিয়ে গেছে তার রুবি ডার্লিংয়ের কথা শুনে। আরমানের রাস্তা ক্লিয়ার। ও বিছানাটা ঠিক করে ধপাস করে শুয়ে পড়ল। এদিকে আবির কিছুক্ষণ পর ফিরে এসে দেখলো আরমান শান্তি করে বিছানায় ঘুমাচ্ছে। আবির, ওই বেটা, কোথায় রবি? এই তুই রুমে গিয়ে কি করছিস? আরমান ঘুমো ঘুমো কণ্ঠে বলল, রবি নিজের রুমে আছে, ঘুমাতে দে, আবির, ডিস্টার্ব করিস না। আবির, রুবি নিজের রুমে? কিন্তু তুই যে বললি। এই এক মিনিট, তোকে নিশ্চয় মায়া রুম থেকে বের করে দিয়েছে, তাই না? আর তাই তুই মিথ্যে বলে আমাকে বিছানা থেকে উঠালি বিছানা দখল করার জন্য। আরমানের তরফ থেকে কোনো উত্তর এলো না। ও ঘুমাতে ব্যস্ত। আবির বিরক্ত হয়ে বলল, এই আমি কোথায় ঘুমাবো তাহলে? আরমানের ঘুম ঘুম কণ্ঠে সেই উত্তর দিল, আজকের মতো সোফায় অ্যাডজাস্ট করে নিয়ে, আর নয়তো আয়নের মতো ফ্লোরে। আবির, এইটুকু সোফায় শোবার অভ্যাস নেই আমার। বিছানা তো অনেক বড়, ভালোভাবে দুইজনের জায়গা হয়ে যাবে। আরমান, ভুলেও এই চিন্তা মাথায় আনিস না, আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। আবির, ও তাই বুঝি? নাচতে নাচতে তো চলে গেলি মায়ের সাথে ঘুমানোর জন্য, তাহলে বইয়ের সাথে কিভাবে বেড শেয়ার করতিস? আরমান বিরক্ত হয়ে বলল, ধ্যাত, বউ আর তোরা এক নাকি? বউ মানে বউকে বুকে নিয়ে প্রশান্তির ঘুম দেওয়া। বেশি বকবক করিস না, ঘুমাতে দে। বলি আরমান একটা বালিশ নিয়ে কানে চাপা দিল। আবির আর কি করার, একটা দীর্ঘশ্বাস ছেড়ে তাকালো মেঝেতে শুয়ে থাকা আয়নের দিকে। ওই শক্ত মেঝের থেকে ছোট্ট সোফাটাই বেটার। তাই কোনো রকম গুটিসুটি মেরে পরের দিন দুপুর 12টার দিকে বাড়ির ছেলেরা এখনও ঘুমে বিভোর। রুবি গিয়েছিল একেবারে ওই রুমে, তবে ওদের অবস্থা দেখে হাসতে হাসতে শেষ। মায়া মাসা ওদেরকেও ডেকে নিয়ে গিয়ে দেখিয়েছে আয়ান মেঝেতে মাথায় বালিশ বুকের কাছে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর আবিরও বেচারা সোফা থেকে পড়ে গিয়ে মেঝেতেই ঘুমাচ্ছে, এক পা তখনও সোফায়। আবির এবং আয়ানের সোফার ভঙ্গি ভীষণ হাস্যকর। আর আরমান, সে বাবু তো বিছানায় আরাম করে ঘুমাচ্ছে, ওদেরকেও অনেক ডেকে উঠাতে পারেনি। তাই মায়া সিদ্ধান্ত নিয়েছে আজকের দিনটা মায়াকুঞ্জেই কাটাবে। পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখবে ও। এই পুরো বাড়িটা ওর ভাবাতেই খুশি খুশি লাগছে। ও শুনেছে কাগজে কলমেও নাকি এই বাড়ি মায়ার নামে আছে। অনেক আগে আরমানের এই ডুপ্লেক্স বাড়ি বানিয়েছিল ওর জন্য। সত্যি মানুষটা পারেও বটে। পুরো বাগানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে বিভিন্ন দেশি বিদেশি গাছ দিয়ে। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এই সুন্দর বাগানে একটা কাচের দেওয়াল দিয়ে ঘেরা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাড়ি। ঘরটির মধ্যে একটি সিঙ্গেল বেড রাখা আর অনেক আর্টিফিশিয়াল ফুল পাতা দিয়ে সাজানো পুরো রুমটি। একেবারে মায়ের মনের মতো গো। ঘরটি বাগানি হওয়া।
জানালার কাজ সরাতে খুব সুন্দর বাতাস আসে। মায়া রুবির মুখে শুনল, ও যখন অসুস্থ ছিল তখন শাওরি ম্যানশনের বাগানে এমন একটা ঘরের জন্য বায়না ধরেছিল, আর সেই বায়না রাখতেই হয়তো মায়াকুঞ্জে এমন ঘর বানিয়েছে। মাইশা রুবি সিদ্ধান্ত নিয়েছে আজকে মায়াকুঞ্জের বাগানে রান্না করবে, ছোট ছোট একটা পিকনিকের মতো। এমনিতে ওরা আজ অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, ছেলেগুলো তো এখনও ওঠেইনি। ওরাও সকালে ব্রেকফাস্ট দুপুরে 12টায় করে। এখন বাগানে বিরিয়ানি রান্নার জন্য জোগাড় করতে ব্যস্ত। মায়া আলু কাটতে কাটতে জিজ্ঞাসা করলো, আপু, স্বামীর এখনও ওঠেনি তাই না? রুবি, না ভাবিমণি, এখনও ওঠেনি। ও হচ্ছে আরেক কুর্মকর্ণের নাতনি, এমনিতেই অনেক বেলাতে ঘুম থেকে উঠে, তার উপর আবার কাল সারা রাত জেগেছে। উদাস গলায় বলো, কাল তোমাদের সকলকে অনেক জ্বালিয়েছি আমি, তাই না? মায়েশা মায়ের মাথায় চুল এলোমেলো করে দিয়ে বলো, তা তো একটু জ্বালিয়েছিস বটরেই, কিন্তু আমাদের থেকে বেশি আরমানকে জ্বালিয়েছিস। বাহ, মেয়ের কি সাহস আমার শাওরিয়ার গলায় ছুরি ধরে। মায়েশা শেষের কথাটি মায়ার একটু লজ্জা পেল, ওটা তো ওনাকে ভয় দেখানোর জন্য ধরেছিল। রুবি, হ্যাঁ, প্রথমে না হয় স্যারকে ভয় দেখানোর জন্য ধরেছিল, কিন্তু তারপর নিজের গলায় যে ধরেছিল সেটা কিন্তু একদম ঠিক করনি ভাবিমণি। মাইশা, হ্যাঁ রুবি ঠিক বলেছে, এমন কেউ করে, আর একটু হলে জানটা বের হয়ে যেত আমাদের। মায়া দাঁত বের করে বলল, একটা সিক্রেট বলি তোমাদের, নিজের গলাতে ছুরি আমি ওনাকে ব্ল্যাকমেল করার জন্যই ধরেছিলাম। মাইশা মৃদু রাগ দেখিয়ে বলল, হ্যাঁ, ব্ল্যাকমেল করার জন্য, তাহলে গলাটা এভাবে কাটলি কেন? মায়া কাঁদো কাঁদো হয়ে গলার কাটা জায়গাটা হাত দিয়ে বলল, সত্যি আপু, ওটাও তো ভয় দেখানোর জন্য একটু চাপ দিয়েছিলে, কিন্তু বুঝতে পারিনি যে সত্যি সত্যি এতটা কেটে যাবে। প্রচণ্ড ব্যথা পেয়েছি কিন্তু। মাইশা, আর যাই করিস কখনো সুসাইড করে ব্ল্যাকমেল করিস না আরমান ভাইয়াকে, মানুষটার প্রাণ ভোমরা হচ্ছিস তুই। ভাইয়া মুখে কিছু বলল না, শুধু মাথা নাড়িয়ে সায় জানালো। রুবি, দাঁড়াও, আমি সামিরাকে উঠিয়ে নিয়ে আসি, ও তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে। বলি রুবি উঠে গেল সামিরাকে ডাকতে। কিছুক্ষণের মধ্যে সামিরাকে নিয়ে এলো রবি। তার চুল এলোমেলো, পরনে একটা টি শার্ট আর প্লাজো, গলায় একটা ওড়না ঝুলছে এখনও, চোখ বন্ধ করে আছে ও। রুবি ওকে এক হাতে ধরে আছে, কারণ এখনও ঘুম ছাড়েনি, ওর পা টলমল করছে। সামিরা একবার চোখ খুলতে আবার চোখ বন্ধ করে নিয়ে ঘুমো ঘুমো কণ্ঠে জিজ্ঞাসা করলো, তোমরা কি করেছো ভাবিমণি? মায়া হাসি মুখে বলল, তোমাদের ফেভারিট বিরিয়ানি রান্না। সামিরা, ও আচ্ছা, করো তাহলে। তাতে কিছুক্ষণ ঘুমিয়ে নেই, বিরিয়ানি হয়ে গেলে উঠিয়ে দিও কিন্তু। দোলনা আর সামিরা মাঝে আছে চুলা, যার মধ্যে ভাত রান্নার জন্য পানি গরম করতে দেওয়া হয়েছে। সামিরা চোখ বন্ধ করতেই হাঁটছে, আর একটু হলেই জ্বলন্ত চুলা আর হাঁড়ির সাথে ধাক্কা খাবে। মায়া রুবি মাসে আটকে উঠল। মায়া, মায়া, সামিরা, চুলার সাথে ধাক্কা খাবে তো, দেখি হাঁটো। রুবি ছুটে গিয়ে সামিরাকে ধরলো, আর একটু হলে ধাক্কা খেত ও, আর ধাক্কা খেলে গরম পানি সহ চুলার আগুন সামিরা গায়ে লাগতো। সামিরা কিউট ফেস করে বলো, সরি, দেখিনি, আর একটু হলে তো বিরিয়ানির জায়গায় সামিরা রোস্ট খেতে। কথাটি বলে দাঁত বের করে হাসলো সামিরা। মায়েরা সবাই কপাল চাপড়ালো, এই মেয়ের জীবনে শোধরাবে না। ঠিক তখনই গাড়ি হর্নের আওয়াজ শুনে সবাই ঘুরে তাকালো। একটা BMW করা কুঞ্জ মায়াকুঞ্জে প্রবেশ করলো। বাগান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। গাড়ি ঠিক বাগানের কাছে এসে থেমে গেল, তবে গাড়ি থেকে নেমে আসা অপ্রত্যাশিত ব্যক্তিটিকে এই অসময়ে এখানে দেখে ওরা সবাই অবাক হলো। মেয়েরা অবাক গলায় বলল, আসিফ ভাইয়া, তুমি এখানে? আসিফ হাসি মুখে বলল, আমিও চলে আসলাম তোদের পিকনিকে সামিল হতে। আমার জন্য তোদের খাবার কম পড়ে যাবে নাকি? আমিরা, আরে না, কম পড়বে কেন? কিন্তু তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? এই বাড়ির অ্যাড্রেস তো কেউ জানে না। আমি তো শুধু মমকে কালকের ঘটনা খুলে বলেছিলাম, এই বাড়ির অ্যাড্রেস তো দেইনি। আসিফ কিছুটা বাঁকা এসে বলল, এই আসিফি থেকে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না শামু বেবি। আমিরা কিছুটা রাগান্বিত স্বরে বলো, আমাকে একদম বেবি বলবে না ভাইয়া, আমি বাচ্চা নয়, যথেষ্ট বড় হয়েছি, কিছুদিন পরে ভার্সিটিতে ভর্তি হতে চলছি। আর তুমি কি ম্যাজিশিয়ান নাকি, যে কোনো দিন লুকিয়ে রাখা যায় না তোমার থেকে? আসিফ সামিরা গাল টিপে বলল, ভার্সিটিতে উঠলেও তুমি আমাদের কাছে বাচ্চা রয়ে যাবে, আর
আমি ম্যাজিশিয়ান নয়, তার থেকে বেশি কিছু বলতে পারিস। সামিরা কিছু বলল না, মুখ ঘুরিয়ে চলে গেল। এদিকে আসিফ এদিকে মায়েদের কাছে গিয়ে বসে পড়ল। তারপর বলল, এই যে মহিলাগণ, আমিও আপনাদের সাথে যোগ দিতে চাই। তার জন্য কি করতে হবে বলুন। মাইশা, আপনাকে কিছু করতে হবে না ভাইয়া, আমরা করে নেব, চিন্তা নেই। আসিফ, আরে তাই বললে হয়? পিকনিকে সবাই মিলে একসাথে কাজ করলে তবেই না হবে আলাদা মজা। সামিরা দাঁত বের করে হাসি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, একদম ঠিক বলছো। ছোট ভাবি, ভাইয়া যখন কাজ করতে চাইছে তো দাও না, মানা করছো কেন? আমি তোমাকে কাজ দিচ্ছি ভাইয়া। রান্নাঘরে কিছু এইটুক প্লেট আছে, ওগুলো পরিষ্কার করে এসো, কারণ এরপর তো আবার ওই প্লেটে খেতে হবে আমাদের। সাথে একটা এঁটো কড়াইও আছে, কাল রাতে ধোয়া হয়নি, ওটাতে আবার বিরিয়ানির জন্য আলু ফ্রাই করতে হবে। আসিফ, হোয়াট? আমি এঁটো বাসন কড়াই এসব ধোবো? সামিরা আবারও দাঁত দেখিয়ে হাসি দিয়ে বলল, হ্যাঁ, এগুলো তো পিকনিকের কাজের মধ্যেই পড়ে, তাই না? হঠাৎই রুবি উঠে দাঁড়ালো, পরিষ্কার করে নিয়ে আসছি কড়াই। কথাটি বলে আর দাঁড়ালো না রুবি ওখানে, তাড়াহুড়ো করে চলে গেল। মনে হলো এখান থেকে পালিয়ে যেতে চাইছে যেন। সামিরা অবাক হয়ে বলল, আরে আমি তো এমনিতেই বললাম এঁটো প্লেট আর কড়াইয়ের কথা, সত্যি সত্যি ধোয়া হয়নি নাকি? কিন্তু রহিমা খালা তো আছে এইসব করার জন্য। আসিফ কেমন যেন চোখে তাকিয়ে রইল রুবি চলে যাওয়ার দিকে। এদিকে মাসে একবার রুবি যাওয়ার দিকে তাকাচ্ছে তো একবার আসিফের দিকে। ও যতদিনই এই বাড়িতে থেকেছে প্রায় সে খেল করে দেখেছে, যখন আসিফ শাওরিয়ার আসনে আসতো তখনই রুবি আসিফকে কেমন যেন এড়িয়ে চলতো, সবসময় ওর থেকে দূরে থাকার চেষ্টা করতো। আসিফ হাঁপ ছেড়ে বাঁচল, এমন ভঙ্গিতে বলো, যাক বাবা, বাঁচা গেল। তাহলে আমাকে আর অত্যন্ত একটু থালা বাসন পরিষ্কার করতে হবে না। মায়ের হাতে কিছু পেঁয়াজ আর একটা চাকু এগিয়ে দিয়ে বলল, এই নিন, তাহলে এই পেঁয়াজগুলো কেটে দিন। আসিফ, আচ্ছা দাও, কিন্তু কিভাবে কাটবো? স্বামীরা মুখ বাঁকিয়ে বলল, এখন কিভাবে পেঁয়াজ কাটতে হবে সেটা জানো না, আর এসেছে রান্না হেল্প করতে, হুম। আসিফ, আরে জানি তো, কি হয়েছে শিখে নেব। কিন্তু তুই চুপ থাক, তুই নিজে তো পারিস, হ্যাঁ, শুধু বসে বসে ডায়লগ দিতে জানিস। হ্যাঁ, আমাকে দেখিয়ে দাও কিভাবে কাটতে হবে, আমি কেটে দিচ্ছি। মায়া আসিফকে দেখিয়ে দিতে শুরু করলো, আর এদিকে মাসা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে আসিফের দিকে। স্যামের দোলনায় বসা থেকে উঠে বলল, রুবি আপু তো এখনও এলো না, আমি দেখে আসি কী করছে। আর আমার গুণধর তিন ভাইকেও ঘুম থেকে তুলে নিয়ে আসে, সবাই কাজ করবে আর ওরা শুধু বসে বসে খাবে, সেটা তো হবে না। বলে স্বামীরা চলে গেল। ও কিচেনে গিয়ে দেখলো ওখানে রবি নেই, তাই উপরে গেল। কালকে ওরা যেই রুমে ছিল সেই রুমে এসে দেখলো রবি বারান্দা দাঁড়িয়ে আছে, বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কী যেন ভাবছে। আপু, তুমি এখানে কি করছো? তুমি না রান্নার জন্য কড়াই নিতে এসেছো? রুবি যেন চমকে উঠল, হ্যাঁ মানে ওই একবার রুমে এসেছিলাম ওয়াশরুমে যাওয়ার জন্য। আচ্ছা চলো যাই। এই রুবি হাঁটা দিল। স্বামীরা বলল, আরে দাঁড়াও, আগে চলো তিন বাদরকে উঠিয়ে আসে। চোখ বড় বড় করে বলল, ওদের দুজনকে বাদর বললো? ওদের দুজনকে বাদর বলছো, ঠিক আছে, তাই বলে ছেড়কে? ছেড় শুনলে তোমায় আস্ত রাখবে তো? স্বামীরা আমতা আমতা করে বলল, ইয়ে মানে আসলেটাকে ওটাকে টেনে টেনে বেরিয়ে গেছে। প্লিজ আপু, বড় ভাইকে বলো না, ভাইয়া জানতে পারলে আমাকে মনে হয় নুন ছাড়াই চিবিয়ে খাবে। রুবি গম্ভীর ভান করে বলল, ঠিক আছে, একবারের মতো বলবো না, কিন্তু আর যেন না শুনি। ওরা তোমার অনেক বড় স্বামীরা, তাই তোমার উচিত ওদেরকে সম্মান দেওয়া। স্বামীরা মুখ বেঁকিয়ে বলো, বড় ভাইয়ার সম্মান পাওয়ার যোগ্য, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু ওরা দুজন যে বাদরামি করে আমার সাথে, তার বেলা, বিশেষ করে আবির ভাইয়া আর আয়ান ভাইয়া তো কেমন যেন হয়ে গেছে। আমরা তিনজন পুরো বাড়িটাকে মাথায় করে রাখতাম। রুবি, এমনিতে ছোটো ভাবি মনির সাথে মনোমালিন্য, আবার তারপর ছোটো আম্মুর অমন একটা কাজ, আর তার পরিণতি, এত বড় শখ নিতে পারেনি উনি। ছেলে মানুষ তো, তাই ভেতরে কষ্ট কাউকে দেখাতেও পারে না, তাই এমন হয়ে গেছে উনি।